সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার 33 নম্বর ভিডিও। এর আগে 32টা শিফটের কোশ্চেন আমি তোমাদের কমপ্লিট করিয়েছি। তো যারা এখনও ভিডিওটা দেখোনি, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর টোটাল এই ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। এর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে নিও। দেখো, এখানে টোটাল 25টা তোমাদের ম্যাথের কোশ্চেন আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। কারণ এই 25টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করলে 25টা টপিক তোমরা একবার করে কিন্তু প্র্যাকটিস করে নিচ্ছ। তাই যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে তোমরা তার সুফল কিন্তু দেখতে পারবে। আর এর পাশাপাশি আমাদের এনটিপিসিরও সিরিজ চলছিল। অলরেডি আমি তোমাদের ত্রিকোণমিতি কমপ্লিট করেছি, হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে গেছে, জিওমেট্রি কমপ্লিট হয়ে গেছে এবং এখন পরিমিতি বা মেনসুরেশন চলছে। ঠিক আছে, মোটামুটি সবার আগে আমি তোমাদেরকে যে অ্যাডভান্স ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট করিয়ে দেবো। তো যারা এখনও ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো, তোমরা অনেক বেশি লাভ পাবে। ওকে, দেখো আজকে দেখবো আমরা 2 সেপ্টেম্বর 2022-এর থার্ড শিফটের কোশ্চেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে একটা জিওমেট্রির কোশ্চেন বলেছে এবি সমান্তরাল সিডি। দুটো সমান্তরাল রেখা আছে, একটা এবি আর একটা সিডি। এটা মনে করো এবি আর এটা হয়ে যাবে সিডি। বলেছে একটা ট্রান্সভার্সাল পি কিউ ই ও এফ বিন্দুতে এবি এবং সিডিকে ছেদ করেছে। একটা ট্রান্সভার্সাল লাইন এই যে কী নাম, পি এবং কিউ ছেদ করেছে ই এবং এফ। এটুকু ক্লিয়ার। পিইবি 78 ডিগ্রি, পিইবি এই কোণটা বলেছে 78 ডিগ্রি। জি হলো এবি এবং সিডির মধ্যে একটা বিন্দু যাতে বিইজি 18 ডিগ্রি। বিইজি বিইজি এই কোণটা কত হয়ে যাবে, 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর বলেছে জিএফই 30 ডিগ্রি। জিএফই এটা হচ্ছে জি বিন্দু, জিএফই এটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি। তাহলে ইজিএফ এর মান কত? ইজিএফ এর মান কত? দেখো, এবছরে যে এনটিপিসির এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই সেম প্যাটার্নের কোশ্চেন বহুবার এসেছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, হতে পারে এবার গ্রুপ ডিতেও কিন্তু আসতে পারে। তো দেখো, এখানে সোজাভাবে আমরা কীভাবে করব, তোমরা এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ পি কিউ, ঠিক আছে, সরলরেখার কোণ কত ডিগ্রি হয়, সবসময় 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে পুরো এইটুকু কত বলতে পারি আমি, 180 ডিগ্রি। এখান থেকে দেখো অলরেডি এইটুকু 78 ডিগ্রি দেওয়া আছে আর এইটুকু 18 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমার পড়ে থাকলো যে এইটুকুর মান কত হয়ে যাবে, আমার 180 থেকে বাদ দিয়ে দিতে হবে। 180 ডিগ্রি থেকে কত বাদ দেবো, 78 ডিগ্রি আর 18 ডিগ্রি, এই পুরোটা আমার বাদ দিতে হবে। তাহলে আমার পড়ে থাকবে কত, 78 18 96, 96 180 অর্থাৎ 84 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে এইটুকু কোণের মান কত আমার, 84 ডিগ্রি। এবার তুমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সর্বদা কত যায়, 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ, এর দুটো কোণের মাপ দেখো দেওয়া আছে, একটা কত 30 আর একটা হচ্ছে 84। তাহলে 3টে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে তুমি এই দুটো কোণ বাদ দিয়ে দাও, একটা 84 আর একটা 30। তাহলে 180, 84 আর 30 যোগ করলে হয়ে যায় তোমার 114। তাহলে আমার আলটিমেটলি কত পড়ে থাকবে, 66 ডিগ্রি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত আমার, অপশান সি, 66 ডিগ্রি। 2 দাগের কোশ্চেন বলছে সমীকরণের এটার ক্ষুদ্রতর মূল যদি এটা হয় তাহলে বি এর মান নির্ণয় করো। দেখো, বি এর মান নির্ণয় করতে গেলে ক্ষুদ্রতর মূল মানে কি, দুটো মূল আছে, একটা হচ্ছে তোমার আলফা এবং একটা হচ্ছে বিটা। তাহলে আমি যে কোনো এই যে বি এর মানে কি একটা মূল তো দেওয়া আছে, তাহলে এইটা আমি বসিয়ে দাও। দেখো 0.5কে আমরা এরকম লিখতে পারি, হাফ লিখতে পারি, এটুকু ক্লিয়ার। এবার এটাই বসিয়ে দাও, এক্সের মান এটা বসিয়ে দাও। আর এভাবে এক্সের দুটো মান বেরোয়, একটা আলফা বেরোয় আর একটা বিটা বেরোয়। তাহলে একটা মান তো আমার দেওয়া আছে, তাহলে সেটা বসিয়ে দিলে আমার বি এর মান তো বেরোবেই, তাই না? তাহলে এক্সের মান বসাও, এক্সের মান কী হয়ে যাবে, 2 ইন্টু হাফ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু হাফ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো 1/4, 2 গুণ 1/4 প্লাস b/2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে 2 হয়ে যাচ্ছে অর্থাৎ হাফ। তাহলে দেখো 3-এর সাথে হাফ এরা যোগ করলে কত হয়ে যাবে, 3.5 হয়ে যাবে। তাহলে b/2 সমান সমান কত হয়ে যাচ্ছে, সরি b/2 প্লাস 3.5, এখানে তো হাফ হচ্ছে আর 3 আর হাফ যোগ করলে 3.5 হয়, সমান সমান 0 আছে। তাহলে b/2 সমান সমান কী হয়ে যাবে, -3.5। তাহলে b সমান সমান হয়ে যাবে, দেখো 2 গুণ হয়ে যাবে পাশে, -7। বোঝা গেল? তাহলে b এর মান কত পেলাম আমরা, -7। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 3 দাগের কোশ্চেন
একটি নৌকা উজানে, উজান যারা বোঝো না তাদের জন্য এটা প্রতিকূল। ওকে, প্রতিকূল। এত কিলোমিটার যেতে 21 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত 7:2, 7:2। নৌকাটি এত কিলোমিটার পথ প্রতিকূলে এবং এত কিলোমিটার অনুকূলে যেতে মোট কত ঘন্টা সময় নেবে। ওকে, আমাদের এখানে প্রতিকূলের একটা গতি দেওয়া আছে যে 21 মিনিটে যাচ্ছে এত কিলোমিটার। বলছে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের একটা অনুপাত দেওয়া আছে। নৌকাটি এত কিলোমিটার প্রতিকূলে এবং এত কিলোমিটার অনুকূলে যেতে কত সময় নেবে। তাহলে এখান থেকে আমরা কীভাবে বের করবো, দেখো সাপোজ এটা একটা রিভার, ঠিক আছে, একটা নদী, এখানে কি আছে, জল আছে এগুলো। এবার দেখো জলের স্রোত এই দিকে, ঠিক আছে, জলের স্রোত কোন দিকে, এই দিকে যাচ্ছে। যখন একটা নৌকা এই দিকে যাবে তখন স্রোতের অভিমুখেই তো সে যাচ্ছে। তাহলে স্রোতের দিকে যখন যাবে তখন সে তার নিজের স্পিডেও যাবে, আর স্রোতের তো একটা স্পিড আছে, তার মানে কী হয়ে যাবে, সে স্রোতের স্পিডটাও তাকে সাহায্য করবে। মানে নিজের স্পিডে তো অলরেডি যাচ্ছে, তার সাথে সাথে সে স্রোতের স্পিডটাকেও তার নিজের মধ্যে নিয়ে নেবে, অর্থাৎ তার টোটাল স্পিড কী হয়ে যাবে, নৌকা প্লাস স্রোত। কখন হয় সেটা, যখন সে অনুকূলে যায়। কখন হয়, অনুকূল। অনুকূলে যখন যাবে তখন তার স্পিড কী হয়ে যাবে, নৌকার নিজের স্পিড তার সাথে সাথে স্রোতের স্পিড যোগ হয়। আবার দেখো যখন সে প্রতিকূলে যাবে, অর্থাৎ নৌকা যখন এই দিকে যাবে, বাহ দারুণ, নৌকা যখন এই দিকে যাবে তখন কী হবে, সে তার নিজের স্পিডে তো যাচ্ছে, তার সাথে সাথে স্রোতটাকে কী করছে, উল্টো দিকে ধাক্কা দিচ্ছে। তার মানে সে তার নিজের যে পোটেনশিয়াল, টোটাল যে ক্ষমতা, সেই ক্ষমতায় সে যেতে পারছে না। তার মানে সে তার নিজের যে স্পিড, সেই স্পিডে যেতে পারছে না, স্রোত কী করছে, তাকে বাধা দিচ্ছে। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে গতিবেগ কী হয়ে যাবে, নিশ্চয়ই কম হবে। তাহলে প্রতিকূলের সমস্যা মানে কী হয়ে যাবে, নৌকার যে স্পিড, সে তো নৌকা যে স্পিডে যাচ্ছে সেই স্পিডে যাবে, কিন্তু স্রোত কী করবে, তাকে বাধা দিচ্ছে, অর্থাৎ স্রোতের স্পিড মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? এইবার এখানে এসো, দেখো এইবার কি বলেছে, যে প্রতিকূলে গতিবেগ কত ছিল, 21 মিনিটে যাচ্ছে 12.6 কিলোমিটার। মানে এখান থেকে আমাদের গতিটা বের করে নিতে হবে। তাহলে দেখো 21 মিনিটে কতটা যাচ্ছে সে, 12.6 কিলোমিটার। আমরা গতি সবসময় কিসে বের করি, ঘন্টায় বের করি। তার মানে 21 মিনিটে যাচ্ছে 12.6 কিলোমিটার, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায় কতটা যাবে এটা বের করো আগে। 12.6 ইন্টু 60/21 হয়ে যাবে। আচ্ছা, পয়েন্ট তোলার জন্য নিচে একটা কী হবে, 10 হবে, 0 0 কেটে দাও, আর 21 দিয়ে কাটলে এটা হয়ে যাবে তোমার 6, তাহলে 6 ছক 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটুকু ক্লিয়ার? নৌকার প্রতিকূলের যে গতিবেগ, প্রতিকূলের গতিবেগ কত, আমি প্রতিকূল মানে প্রতি লিখছি, ঠিক আছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এইখানে দেখো এবার দ্বিতীয় লাইনে এসো, বলেছি স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত এত। এটা নৌকার বেগ আর এটা স্রোত, এন ফর নৌকা, এস ফর স্রোত। ওকে, অনুপাত কত বলা আছে, 7:2, ঠিক আছে, 7:2। এবার আমি এখানে তোমাদের কি বুঝিয়েছিলাম, যে অনুকূলের গতিবেগ কী হয়, সবসময় যোগ হয়ে যায়, আর প্রতিকূলে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমি অনুকূল ইস্টু প্রতিকূলও বলতে পারি। কত হয়ে যাবে, অনুকূলে কী হয়ে যাবে, দুজনের যোগ হবে, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ। কারণ যখন অনুকূলে যাবে তখন নৌকাকে হেল্প করবে কে, স্রোত তো নিশ্চয়ই হেল্প করবে। স্রোত তো তার নিজের যে গতিবেগে যাচ্ছে সেই স্পিডে সে ওকে ঠেলা দেবে। তাহলে টোটাল 7 আর 2 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে অনুকূলের গতিবেগ। আর প্রতিকূলের গতিবেগে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, অর্থাৎ তোমার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দ্যাট ইজ 7 থেকে 2 গেলে কত হয়ে যাবে, 5 ইউনিট। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এইখানে অনুকূল আর প্রতিকূল, দেখো প্রতিকূলের কত ইউনিট, 5 ইউনিট হচ্ছে, কিন্তু প্রতিকূলের গতিবেগ দেখো বলে দিয়েছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে আমি অনুকূলের গতিবেগ বের করতে পারবো কি না? তাহলে 5 ইউনিটের মান যদি আমার 36 কিলোমিটার হয়, তাহলে 9 ইউনিটের মান কত হয়ে যাবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে 5 ইউনিটের মান যদি 36 হয়, তাহলে 36 গুণ 9, আর নিচে কী হয়ে যাবে, 5। দেখো 5 দিয়ে যদি আমি 36কে কাটি, 5 7 35, 7.2 হয়ে যায়, ঠিক আছে, কত হয়ে যায়, 7.2। তাহলে আমার যে অনুকূলের গতিবেগ সেটা কত হয়ে যাবে, গুণ করতে হবে না, রেখে দাও, 7.2 ইন্টু 9 বোঝা গেছে, 7.2 ইন্টু 9। এইবার আমাদের কি করতে হবে, এবার দেখো কি বলেছে, যে নৌকাটি এত কিলোমিটার প্রতিকূলে এবং এত কিলোমিটার অনুকূলে যেতে কত সময় নেবে। তাহলে সময় আমরা কি করে বের করি, দূরত্ব বাই গতিবেগ, তাই তো বের করি। তাহলে দূরত্ব কত, 43.2,
43.2, এই যে আমার দূরত্ব প্রতিকূলে, তাহলে প্রতিকূলের আমার স্পিড কত 36, তাহলে বাই লেখো 36 প্লাস টোটাল সময় বলেছে, মোট সময় বলেছে আমাদের যোগ হবে। এবার অনুকূলের দূরত্ব কত 38.88, এক সেকেন্ড একটু ছোট করে দিই এটা। আই থিঙ্ক এবার ক্লিয়ার। ওকে, দেখো 38/88 আর নিচে কত হয়ে যাবে আমার, দেখো প্রতিকূলের বেগ কত 7.2 ইন্টু, সরি অনুকূলের বেগ 7.2 ইন্টু 9। দেখো তুমি এখানে গুণ করলে আবার তোমাকে সেই কাটাকাটিই করতে হতো, তাহলে আমি গুণ করে কেন সময় নষ্ট করব। আচ্ছা 36 দিয়ে রেখে যদি কাটি তাহলে এখানে হয়ে যাবে আমাদের 10 দিয়ে দাও নিচে পয়েন্ট তুলে, আর এখানেও তুমি পয়েন্ট তুলে নিচে কী হয়ে যাবে 100 আর উপরে কী হয়ে যাবে 10। এবার ক্লিয়ার, এবার কাটাকাটি করতে পারবে। দেখো 36 দিয়ে 4 নং 36 থাকে কত আমাদের 7, আচ্ছা 9 দিয়ে কাটে এটা, 4 নং কত 36, 9 দিয়ে কাটলে 4 নং 36 থাকে আমাদের 7, 72, 8 নং 72। ওকে, ঠিক করলাম তো, 4 নং 36 আর 8 নং 72, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের হয়ে যাচ্ছে, আবার 12 দিয়ে যায়, 4 12 48, মানে এখান থেকে 12/10 হচ্ছে প্লাস। আচ্ছা এখানে যদি কাটাকাটি করি একটা জিরো কাটতে পারি আমরা, 4 নং 36, আচ্ছা 9 দিয়ে এটাকে কাটে, 4 নং 36 থাকে 2, 3 নং 27 থাকে 1, 18, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2, 6 7 42, 43 আছে, এটা পুরোটা 6 দিয়ে কেটে যায়, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আর ভাগ আর কাটাকাটি করতে হবে না, এখানে দেখো 12/10 আছে, তাহলে নিচে 10 দিয়ে ভাগ করা মানে কি 1.2 হয়ে যাবে, প্লাস 6-এর নিচে 10 আছে মানে 1 ঘর আগে বিন্দু অর্থাৎ 0.6, তাহলে টোটাল যোগ করলে 1.8, এত ঘন্টা সময় আমার লাগবে, ঠিক আছে। কত ঘন্টা সময় লাগবে 1.8 ঘন্টা। সঠিক অ্যান্সার অপশান সি। অঙ্কটা অনেকটা বড় হয়ে গেল, বড় মোটেও হয়নি, এই যে তোমাদের এটা বোঝাতে আমার সময় লেগে গেছে, ঠিক আছে। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্ক খুব সহজেই করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 12,500 টাকা 2 বছরের বার্ষিক X% চক্রবৃদ্ধি সুদে 15,680 টাকা হয়, তাহলে এক্সের মান কত। আচ্ছা এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট তোমরা দেখো, মনে করো 10% আছে আমার সুদের হার, তোমাকে 100 টাকা বলেছে এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমরা কী করে করি এইগুলো অঙ্কগুলো, 10%কে কী লিখতে পারি আমরা 1/10 লিখি, মানে 10 টাকা আমার 11 টাকা হয়ে যাবে, 10 টাকা আমার কত টাকা হবে 11 টাকা হয়ে যাবে, সেটা কত বছরে। দেখো যেহেতু 2 বছর বলেছে তাহলে আমরা কী করি সবসময় স্কোয়ার করে দিই, যদি 3 বছর বলতো তাহলে আমরা কিউব করতাম, যদি 4 বছর বলতো তাহলে আমরা টু দ্য পাওয়ার 4 করতাম, 5 বছর বলে পাওয়ার 5 করতাম, এইভাবেই করি। তাহলে 10-এর স্কোয়ার কত হয়ে যাবে 100, আর 11-এর স্কোয়ার 121। দেখো আসল কত, এই পাশে থাকে হচ্ছে আমার আসল, এটা কি আমার আসল, আর এটা সুদ আর আসল মিলে, তাহলে 100 টাকার আসল সুদ আসল মিলে কতটা হয়ে গেল আমার 121 টাকা। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদের বোঝাতে চাইছিলাম যে পার্সেন্টেজ দেওয়া থাকলে সেখান থেকে যখন আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তাহলে আমরা বছর 2 থাকলে স্কোয়ার করি, বছর 3 থাকলে কিউব করি। এইবার এখানে দেখো আসল দেওয়া আছে এত টাকা আর সুদ আসল মিলে দেওয়া আছে এত টাকা, ঠিক আছে। তাহলে আসল কত আমাদের 12,500 টাকা, ইস্টু সুদ আসল মিলে কত আছে আমার 15,680 টাকা। এবার এটা তো অনুপাত দেওয়া আছে, দেখো এখানেও অনুপাত তৈরি হয়, তাহলে এটা তুমি কাটো আগে, পড়ে থাকলো 1250 আর 1568। আচ্ছা 2 দিয়ে তো কাটে, 6 দুগুণে 12, 625 ইস্টু এটাকেও 2 দিয়ে কাটে, 7 দুগুণে 14, হাতে 1, 8 দুগুণে 16, আর পড়ে থাকে আমার 4, 784। এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এইখানে গেলে আমরা স্কোয়ার করেছিলাম পার্সেন্টেজ থেকে সুদ আর সুদ আসলের আমাদের যে অনুপাত বের করতে গেলে আমরা স্কোয়ার করেছিলাম, কিন্তু এখানে দেখো সেইটাই দেওয়া আছে, আমার অনুপাতটা দেওয়া আছে, আমার উল্টো দিকে আসতে হবে, আমার পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে আমি কী করব, এ পাশে স্কোয়ার করেছি তাহলে এ পাশে আমি কী করব স্কোয়ার রুট করে দেবো, তাহলে এর বর্গমূল করলে কত হয়ে যাবে আমার 25, আর এর বর্গমূল করলে কত হয়ে যাবে 28, বোঝা গেল 25 আর 28। এবার বলছি এক্সের মান মানে কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ ছিল। তুমি এখানে ভালোভাবেই দেখতে পাচ্ছ যে এখান থেকে এই যে ডিফারেন্সটা 3 টাকার ডিফারেন্স, ঠিক আছে। কত টাকার ডিফারেন্স 3 টাকার ডিফারেন্স, কত টাকার উপরে 25 টাকার উপরে 3 টাকার ডিফারেন্স, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে 100 করো। অ্যাকচুয়ালি 25 টাকার উপরে আমার 3 টাকায় তো সুদ হয়েছে, তো 3 টাকার সুদ আমার হয়েছে 25 টাকার উপরে, তাই পার্সেন্টেজ বের করতে গেলে কী করবো 100 দিয়ে গুণ করবো, 4 25 100, 12%। তাহলে আমার এক্সের মান কত হয়ে যাবে 12%। ওকে 5 দাগ।
বলেছে 19.50 পয়সা দামে একটা বস্তু বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ করে। 40% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? দেখো 30% লাভ মানে কি, 100 টাকা জিনিসটা তাকে বিক্রয় করতে হবে কত টাকায়? 130 টাকায়, তবেই 30% লাভ হবে। আবার 40% লাভ মানে সেম জিনিস, 100 টাকার জিনিস তাকে বিক্রি করতে হবে 140 টাকায়। এটুকু ক্লিয়ার? এবার বলেছে এত দামে বিক্রি করে, তার মানে কি, সে বিক্রি করেছে, তার মানে 130, এটাই তো তার বিক্রয় মূল্য হবে যদি সে 30% লাভ করতে চায়। তাহলে 130 মানে কত বলা আছে? 19.50। তাহলে বলেছে 40% লাভ করতে হলে মানে 140-এর মূল্যটা বের করতে হবে যে কত হয়ে যাবে। তাহলে 19.50 ইন্টু 140 বাই 130, 0 কাটো, আর 13 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 13কে 13 আর 5 13 65, অর্থাৎ 1.5। তাহলে 14 গুণ 1.5 কত হয়ে যায়? 14-র সাথে 1.5 গুণ করলে 14কে 14 আর 14-র হাফ কত হয়ে যাবে? 7, অর্থাৎ 21। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ আগে বিক্রয় মূল্য ছিল আমার 19.50 পয়সা, এখন 21 টাকা। তাহলে এখানে আমার বেড়েছে কত টাকা? 1.50, অর্থাৎ 1.5 টাকা বেড়েছে। তাহলে এটাই জানতে চাইছে যে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? 1.50, অপশান এ। 6 দাগের কোশ্চেন। দেখো এখানে গসাগু বের করতে বলেছে। এক হয় তোমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারো, অথবা সহজে কীভাবে করবো? অপশান টেস্ট করে। গসাগু মানে কি, সবথেকে বড় যে সংখ্যা যেটি দিয়ে এগুলোকে সব ভাগ চলে যাবে। ওকে, গসাগু মানে সবথেকে বড় সেই সংখ্যা যাকে দিয়ে আমরা এগুলোকে ভাগ করতে পারবো। তাহলে বড় থেকে আমরা চেক করি 8, তার মানে কি এই প্রত্যেকটা সংখ্যা আমার 8-এর মাল্টিপল হবে। তুমি 8 দিয়ে 64কে ভাগ করতে পারবে, কিন্তু 86কে ভাগ করতে পারবে না, তার মানে 8 আমার আনসার হবে না। 4 দিয়ে দেখো, এবার 4 দিয়ে আমি 64কে তো ভাগ করতে পারবো, কিন্তু 86কে ভাগ করতে পারবো না, তার মানে 4ও কি আমার অ্যান্সার হবে না। 2 দিয়ে তো সবগুলোই যাচ্ছে। 6 দিয়ে দেখো, এবার 6 দিয়ে 64কে ভাগ করা যায় না, কারণ 6-এর মাল্টিপল কী হয়ে যায়? 6-এর মাল্টিপল দেখো 3 হয় আর 2 হয়, সরি 6-এর যে ফ্যাক্টর 3 হয় আর 2 হয়, মানে 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, কিন্তু 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? 64কে যাচ্ছে না। তাহলে একমাত্র আমার কে পড়ে আছে? অপশান বি। তাহলে এদের গসাগু কী হয়ে যাবে? অপশান বি, 2। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি একজন দোকানদার 10% ক্ষতিতে পণ্য বিক্রি করার ভান করলেও ভুল ওজন ব্যবহার করে 15% লাভ করে। 1 কেজির পরিবর্তে তিনি যে ওজন ব্যবহার করেন তা হলো। দেখো কি বলেছে, যে একজন দোকানদার আছে, সে 10% ক্ষতিতে পণ্য বিক্রি করছে। এই পণ্য বিক্রি করার ফলেও সে 15% লাভ করছে। কিভাবে লাভ করছে? সে ওজনে কম দিচ্ছে বা ভুল ওজন ব্যবহার করছে। তোমার কাছে জানতে চেয়েছে যে সঠিক ওজনের পরিবর্তে সে যে ভুল ওজনটা ব্যবহার করছে সেটা কত। একদম সোজা। এখানে দেখো সে কী বলেছে? 10% ক্ষতি। 10% মানে কি জানি আমরা? 1/10। তার মানে 10 টাকায় কোনো জিনিস যদি সে কিনে থাকে, তাহলে বিক্রি করছে কত টাকায়? সে 9 টাকায়। তাহলে তার 10% ক্ষতি হয়ে যাচ্ছে। এবার দেখো একটা তো ওজন সে দিচ্ছে, 1 কেজি দিচ্ছে, 1 কেজির পরিবর্তে সে অন্য কিছু একটা ওজন ব্যবহার করছে, ঠিক আছে, সেটা আমরা জানি না। 1 কেজির ওজন সে দিচ্ছে, তার পরিবর্তে সে কী করছে? অন্য কোনো একটা ওজন সে ব্যবহার করছে, যেটা আমরা জানি না। আমাদের সেটাই জানতে চেয়েছে যে সে 1 কেজির পরিবর্তে কতটা ওজন দিচ্ছে। ভালো করে বুঝবে এখানে, ঠিক আছে। দেখো এইটুকু বুঝে গেছো যে 10 টাকার জিনিস সে বিক্রি করছে কত টাকায়? 9 টাকায়। এবার দেখো 9 টাকায় সে যখন আমাদের কাছে বিক্রি করছে, আমাদের সে দেবে কতটা জিনিস? 1000 গ্রাম জিনিস সে আমাদেরকে দেবে। 1000 গ্রামই তো দেবে, কারণ 1 কেজি মানে কি 1000 গ্রাম। কিন্তু সে 1000 গ্রাম না দিয়ে সে অন্য একটা ওজন ব্যবহার করে একটা ভুল কিছু মাপ সে আমাদের দিচ্ছে। ওকে, একটা ভুল কিছু মাপ সে আমাদের দিচ্ছে। এর ফলে তার লাভ কতটা হয়ে যাচ্ছে? দেখো বলেছে, এটা তো অনুপাত, এর ফলে তার লাভ হয়ে যাচ্ছে, দেখো বলেছে যে 15% লাভ। আচ্ছা 15% মানে 15/100 কাটাকাটি করলে 3/20, মানে 20 টাকার জিনিস কত হয়ে যাচ্ছে? তখন সে 23 টাকা পেয়ে যাচ্ছে অলরেডি। ওকে, তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 20-র জিনিস 23। এবারে একটা জিনিস খেয়াল করো, এই অনুপাতটা সমান হবে আমার 20-র, আর এই অনুপাতটা সমান হবে আমার 23-এর, ঠিক আছে। এই অনুপাতটা সমান হবে 20-র, আর এই অনুপাত সমান হবে 23। এখানে কিছু নেই, মানে এক্স ধরে নাও। তাহলে আমি বলতে পারি 10x/9000, এটা সমান সমান কত হয়ে যাবে আমার? 20/23। তাহলে এখান থেকে এক্সের মান কত হয়ে যাবে আমার? 9000 × 20/23 × 10। এটুকু ক্লিয়ার? আচ্ছা এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটলাম, আর তো কাটা যায় না, আর কাটা যায় না। 18,000 বাই কী হয়ে যাবে? 23 হয়ে যাবে। 18,000/23। এবার এটাকে তোমরা কাটাকাটি করে নেও, এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে কত আমাদের? 782.60। সঠিক অ্যান্সার কত হবে?
782.6 গ্রাম। সে এতটা ভুল ওজন আমাদের দিচ্ছে। দেখো আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দোকানদার 10% ক্ষতিতে পণ্য বিক্রি করছে, মানে 10 টাকার জিনিস সে কত বিক্রি করছে, 9 টাকায়। এইটুকু তো ক্লিয়ার। এবার বলেছে সে ভুল ওজন ব্যবহার করছে। দেখো একটা ওজন সে ব্যবহার করবে, সেটা ভুল ওজন। সে 1000 কেজির পরিবর্তে অন্য কিছু একটা ওজন দিচ্ছে আমাদের, এর ফলে তার 23% লাভ হয়ে যাচ্ছে, 15% লাভ হচ্ছে। তাহলে 15% মানে কি, 3/20, মানে 20 টাকার জিনিস সে 23 টাকায় বিক্রি করে ফেলছে, মানে 3 টাকা করে লাভ করে নিচ্ছে। এবার দেখো আমাদের দেওয়ার কথা কতটা, সেটা 1000 গ্রাম তার দেওয়ার কথা, কিন্তু সে দিচ্ছে কতটা আমরা সেটা জানি না, সেটা আমাদের বের করতে হবে। আর এই অনুপাতটা কত হয়ে যাবে আমাদের, অনুপাতটা কত হয়ে যাবে, 20:23। বোঝা গেছে? দেখো কেন 20:23 হবে, একটা জিনিস সে বিক্রি করছে, একটা জিনিস সে কিনেছে, ঠিক আছে, এই দামে কিনলো, আর এতটা সে দিচ্ছে, এত দামে কিনে এতটা সে দিচ্ছে, তার মানে কি, এটা তার সিপি হয়ে যাচ্ছে, এক প্রকারের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। আর সে বিক্রি করছে সেলিং প্রাইস এইটা, আর সে এতটা জিনিস আমাদের দিচ্ছে, কম বেশি যাই হোক দিচ্ছে, তাহলে এটা কি, তার সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। আর এটা ছিল কস্ট প্রাইস, ঠিক আছে, এটা আগেরটা ছিল কস্ট প্রাইস, আর এটা তার সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। তাহলে দেখো সে লাভ করছে তো আমাদের এখান থেকে 15%, মানে কি 3 টাকা লাভ করবে, অর্থাৎ 20:23। তাহলে এই অনুপাতটা হয়ে যাবে আমার এর সমান, আর এই অনুপাতটা হয়ে যাবে কি এর সমান। এখান থেকে সলভ করে দাও, অ্যান্সার চলে আসবে। 8 দাগের কোশ্চেন কী বলেছে, 12 সেমি বাহু বিশিষ্ট ঘনের আয়তন কত। ঘনকের আয়তনের সূত্র খুবই সোজা, a কিউব। ওকে, ঘনকের আয়তন কী হয়ে যায়, a কিউব, ভি ফর ভলিউম। তাহলে 12 গুণ 12 গুণ 12, 1728। 12-র কিউব সবসময় ঠোঁটের আগায় রাখা উচিত। বলেছে 20 এবং 80-র মধ্যে ঠিক কতটি মৌলিক সংখ্যা আছে। দেখো 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে। কী কী, প্রথমে 2, তারপরে 3, 5, 7, তারপরে 11, তারপরে 13, 17, 19, তারপরে আছে তোমার 23, 29, 31, 37, 41, 43 হবে, 43, তারপরে 47। তারপরের লাইনে কী কী আছে, 53, 59, 61, 67, আর কি আছে, 71, 73, 79, 83 আছে, তারপর 85, 87, হ্যাঁ 89 হয়ে যাবে, আর লাস্টে হচ্ছে 97। টোটাল এতগুলো আমার মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে। দেখো 4 আর 4 8, 10, 12, 3 15। 1 থেকে 50-এর মধ্যে কতগুলো আছে টোটাল, 1 থেকে 50-এর মধ্যে আমার 15 পিস আছে। আর 51 থেকে 100-র মধ্যে আছে কতগুলো, 10টা। 4 আর 3, 7 আর 3, 10টা। এবার দেখো আমায় কি বলেছে, 20 থেকে 80-র মধ্যে, 20 মানে এখান থেকে শুরু হবে, এখান থেকে 80, অর্থাৎ এইটুকুর মধ্যে 2, 4 আর 3, 7 আর 2, 9, 10, 11, 12, 13, 14। টোটাল কতগুলো আছে আমার, 20 থেকে 80-র মধ্যে টোটাল 14 পিস আছে, ঠিক আছে। 2, 4 আর 3, 7, আর এদিকে সাথে 14টা আছে। ওকে, এক সেকেন্ড। 10 দাগের কোশ্চেন দেখো, বলেছে একটি সংখ্যার 5 গুণ 65 হলে সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যার 5 গুণ 65, মানে কোনো একটা সংখ্যা আছে, এর 5 গুণ করলে কত হয়, 65 হয়। তাহলে এক্সের মান কত হয়ে যাবে, 13 হয়ে যাবে ভাগ হলে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাছাড়াও এক্স ছাড়াও তো করা যায়, কার 5 গুণ 65 হয়, এটা তো জানা কথা, নামটা জানলে সবাই জানে, 5 13 65, অর্থাৎ 13 হবে। আচ্ছা 11 দাগ, বলেছে রামের বার্ষিক আয় এত, সে তার 20% বাড়ি ভাড়ায়, বাকি টাকার 15% খাদ্যে, আর বাকি যে আয় থাকে তার 30% সন্তানের শিক্ষায় ব্যয় করে, অবশিষ্টটুকু সে সঞ্চয় করে, তাহলে তার প্রকৃত সঞ্চয় কত হবে, তার কাছাকাছি মান বের করতে বলেছে। দেখো ইনকাম করে কত, টোটাল 5,62,400 টাকা, এর থেকে 20% বাড়ি ভাড়ায় খরচা করে দেয়, তাহলে তার কাছে থাকে কত, 80%, 80/100। এই যে টাকাটা থাকে এর আবার বলেছে 15%, ঠিক আছে, টোটালটা না কিন্তু, এই যেটা পড়ে থাকলো আমার, এর 15% খাদ্যে খরচ হয়, তাহলে আর কতটা পড়ে থাকবে তার কাছে, 85%/100, মানে 85/100 ইন্টু, আর এই যে পুরো টাকাটা পড়ে আছে এর আবার 30% সন্তানের শিক্ষায় ব্যয় করে, তার মানে আলটিমেটলি তার কাছে পড়ে থাকে 70/100 এত টাকা। এবারে কাটাকাটি করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। দুটো উড়ে গেল, একটা দুটো, 85 মানে 517 85, 5 × 100, আচ্ছা এটা হয়ে যাবে 10, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, অর্থাৎ আমার 5, 6, 2, 4 × 2 × 17 × 7 বাই হয়ে যাচ্ছে কত, 5।
দেখো এটা শর্টকাটে করার কিছু নেই, কারণ বলেছিল যে প্রকৃত সঞ্চয়ের নিকটতম একটা কাছাকাছি মান বেরোবে, তো এটা গুণ করে 5 দিয়ে ভাগ করে দেবে, যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা অ্যান্সার বলো অপশানে কত হবে, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, 12 দাগের কোশ্চেন বলেছে 4 সেমি, 10 সেমি এবং 15 সেমি মাত্রার একটা ধাতব আয়ত ঘনকে গলিয়ে 2 সেমি 2 সেমি 2 সেমি আকারের একটা সমান ছোট ঘনক বানানো হলো, কতগুলো ঘনক তৈরি হবে। দেখো যেহেতু গলিয়ে একটা নতুন কিছু তৈরি করবে, তার মানে কি এদের আয়তন সমান হবে, তাহলে আয়তঘনের আয়তনের সূত্র কী হয়ে যায়, LBH অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে 4 গুণ 10 গুণ 15, এই হচ্ছে টোটাল ঘনক, আয়তঘনের আয়তন। এবার এই আয়তনের তো একটা ঘনক তৈরি করা হবে, একটা নয় অনেকগুলো তৈরি করবে, তার ডাইমেনশন দিয়ে দিয়েছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে লেন্থ ব্রেথ এবং হাইট কত সব 2 করে, সমান সমান কী হবে 2 গুণ 2 গুণ 2, এটা একটা ঘনকের আয়তন। এরকম কতগুলো ঘনক তৈরি হবে আমরা জানি না, মনে করো n সংখ্যক তৈরি হবে। এবার কাটাকাটি করো, 2 2 4 হয়ে গেল, 4 কেটে গেল, আর 2 দিয়ে 10কে কাটলে 5, অর্থাৎ n এর মান হয়ে যাচ্ছে কত আমার 75টা। এরকম ঘনক কতগুলো তৈরি হবে 75টা। ওকে, আচ্ছা এটা না 2 না, এটা কিন্তু স্কোয়ার, ঠিক আছে, 4a স্কোয়ার, জাস্ট টাইপ মিস্টেক হয়ে গেছে। এখানে দেখো কী বলছে, রুটের মধ্যে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 6a এর মান কত। আচ্ছা এখানে একটু জাস্ট দেখো তোমরা, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এটার মান বের করতে বলেছে তোমাদের। এখান থেকে এটাকে আমরা কী লিখতে পারি, দেখো 4কে আমরা ভেঙে কী লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার লিখতে পারি, পারি তো, মাইনাস, আচ্ছা এখানে 1 যে দেওয়া আছে প্লাস 1 দেওয়া আছে এখানে, ওকে, তো এটাকে আমরা প্লাস 1 তার হোল স্কোয়ার বলতে পারি, সেটা একই আসবে। এবার যে 4টা দেওয়া আছে না, এটাকে আমরা 2 ইন্টু 2a ইন্টু 1 বলতে পারি, যে 2 ইন্টু 2a ইন্টু 1, তাহলে দেখো 2 দুগুণে 4 আর 1 4 অক্ষে 4 মাইনাস 4, তাহলে দেখো এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি আমরা b বলি, আর এটাকে যদি 2ab বলতে পারি, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা a স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র হয়ে গেল, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে রুটের মধ্যে কী লেখা আছে, আমার a মাইনাস b তার হোল স্কোয়ারটা লেখা আছে, a কত ধরেছি আমাদের 2a, তাহলে 2a মাইনাস b কত আমাদের 1, এটার হোল স্কোয়ার দেওয়া আছে, আর বাইরে কি আছে প্লাস 6a, তাহলে এখান থেকে রুট উঠে গেলে আমাদের কি স্কোয়ারটাও চলে যাবে, অর্থাৎ 2a মাইনাস 1 প্লাস 6a হয়ে গেল, তাহলে 8a মাইনাস 1 হয়ে যাবে। 8 গুণ এর মান দেখো বলা আছে 5, 5 মাইনাস 1 অর্থাৎ 39, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি। 14 দাগের কোশ্চেন বলেছে এর মান নির্ণয় করো। আচ্ছা রুটের মধ্যে দেওয়া আছে 74,529, এর মান নির্ণয় করো। দেখো একদমই সোজা, কার স্কোয়ার হয় 529, একদমই সোজা 273 হয়, আর কীভাবে হয় সেটা এখানে আমি দেখালাম না, পরে কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে, বলেছে গড় বলেছে 22, তাহলে এক্সের মান কত, যে এক্সের মান বের করতে বলেছে। দেখো গড় বের করার সূত্র আমরা কি জানি, অ্যাকচুয়ালি গড় মানে কি, গড় মানে তো যে করা তোমার টার্ম দেওয়া থাকে সবার যোগ করে যতগুলো টার্ম দেওয়া আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিই, কিন্তু এখানে দেখো একটা ডেটা দেওয়া আছে, ঠিক আছে, ক্লাস ফ্রিকোয়েন্সি এগুলো দেওয়া আছে, এটার গড় বের করার একটা পার্টিকুলার সূত্র আছে, সেটা কি সামেশন f1 x1 বাই f1 ইন্টু x1 বাই সামেশন কী হয়ে যাবে f1, ক্লাস এটাকে বলা হয় x1 আর ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় f1। এবার বুঝে গেছো কোনটা কি, তাহলে এই দুটোকে আমাদের গুণ করতে হবে আগে। এবার বিষয়টা হচ্ছে যে ক্লাসটা দেখো একটা রেঞ্জের মধ্যে আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 30, 30 40 50, 40 50, যখন এরকম রেঞ্জ থাকে তখন এর মিডিলটা নিতে হয়, 0 আর 10 দুটোকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, কত হবে 5, এটা হয়ে যাবে দেখো 15, 20 আর 10 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, আর 20 আর 30 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, এটা হয়ে যাবে 70 মানে 35, এটা হয়ে যাবে 90 মানে 45। এবার কিভাবে করতে হয়, এবার 5-এর সাথে 12, দেখো এবার তোমরা x1 পেয়ে গেছো, এইগুলো এবার জাস্ট গুণ করো, 12 গুণ 5 যোগ 16 গুণ 15 যোগ 25 গুণ 6 যোগ 35 গুণ 7 যোগ 45 গুণ x, আর নিচে আমার হয়ে যাবে টোটাল কতগুলো আছে 12 আর 16 কত হয় 28, 28 আর 6 34 আর 7 41, কত হয়ে গেল আমাদের 41, 41x 41 প্লাস x সমান সমান, এটা তো গড়, গড়ের মান দেখো বলা আছে 22, তাহলে এটা কী হয়ে যাবে আমার 22 হয়ে যাবে। এখান থেকে যদি আমি গুণ করি 5 12 60,
এখানে লিখি, এটা কত হয়ে যাবে আমাদের 60 হয়ে যাবে, এটা 16 15 হয়ে যায় হচ্ছে আমাদের 160 আর 80 240, 25 6 হয়ে যাবে 150, 7 35 হয়ে যাবে 270, 210, 245, আর এখানে 45x তো রয়ে গেছে। তাহলে এগুলোকে যদি আমি যোগ করি টোটাল, তাহলে আমার হয়ে যাচ্ছে এখান থেকে 60, এটা হচ্ছে 300, 400, 600, 650 আর 45, 695। তাহলে 695 সমান সমান আমি বলতে পারি, দেখো কোনাকুনি গুণ হবে, তাহলে 41 আর 22 গুণ করলে 22 কে 22 2 থাকে 2, 4 22 88 2 90, 902 প্লাস 22x, ওকে 902 প্লাস কী হয়ে যাবে 22x। আচ্ছা এখানে তো ছিল আমাদের 45xটাও তো হবে এখানে, এক সেকেন্ড, প্লাস 45x, এটা কী হয়ে যাবে সমান সমান হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো, 45x মাইনাস 22x, আর এপাশে 695 এপাশে বিয়োগ হবে, তাহলে 902 মাইনাস 695, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 23x সমান সমান 902 থেকে 695 চলে গেলে পড়ে থাকে 700, 207, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, x সমান সমান হয়ে যাবে 9, বোঝা গেছে। x এর মান কত হয়ে যাবে, অপশান এ। দেখো বলেছে যে প্রথম 7টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত। দেখো প্রথম 7টা বিজোড় মৌলিক সংখ্যা কি, দেখো প্রথম 7টা বিজোড় মৌলিক সংখ্যা, দেখো প্রথম তো শুরু হয় 2 থেকে, কিন্তু 2 তো জোড় মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এখানে নেব না, তাহলে বাকিগুলো নিতে হবে। বাকিগুলো কী কী আমাদের, 3 7, 7-এর আগে আরেকটা আছে 5, 3 5 7, তারপরে 11 13 17 19, কতগুলো হলো, 2 4 6 7টা হয়ে গেছে। 7টি বিজোড় মৌলিক সংখ্যার গড় বলেছে, গড় মানে কি, সবাইকে যোগ করে 7 দিয়ে আমার ভাগ করতে হবে। তো সবাইকে যদি যোগ করি 13 আর 17 30, 19 আর 11 30, এটাও 30 এটাও 30, তাহলে 30 30 60 হয়ে গেল, আর 7 5 12 আর 3 15, অর্থাৎ 75 টোটাল। 75কে ভাগ করবো আমরা 7 দিয়ে, 7 10কে 70, 10 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে। দেখো দেখো বলেছে থিটার মান 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে কম। এই যে এত বড় যে অঙ্কটা দেখছো, এটা কিন্তু এতটাও কঠিন না যতটা এখানে দেখাচ্ছে। এটা জাস্ট কী করবে, ও আরেকটা কথা, এটা না পুরোটা হচ্ছে রুটের মধ্যে, ঠিক আছে, পুরোটা রুটের মধ্যে, ওকে। এবার দেখো কি করবে, এই অঙ্ক করতে গেলে জাস্ট কিছুই করবে না, থিটার ভ্যালু তোমরা 45 ডিগ্রি পুট করবে, ঠিক আছে। তাহলে দেখো আমি 45-এর সমস্ত মানগুলো লিখে দিচ্ছি। সাইন 45-এর মান কত হয়ে যাবে, 1/√2, কস 45-এর মান 1/√2, ট্যান 45-এর মান 1, কট 45-এর মানও কত হয়ে যাবে 1, আর পড়ে আছে আমাদের সেক আর কোসেক, ঠিক আছে। তাহলে সেক কত হয়ে যাবে, সেক 45-এর মান হচ্ছে আমার √2, আর কোসেক 45-এর মান কত হয়ে যাবে, এটাও √2, বোঝা গেল। এই হচ্ছে আমাদের সব 45 ডিগ্রির মান। এবার জাস্ট এগুলোকে ধরে ধরে এখানে বসাও। তাহলে সেক স্কোয়ার থিটা, সেক কত আমাদের √2, তাহলে পুরোটা রুটের মধ্যে এটা হয়ে যাবে কি আমাদের √2 তার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার কোসেক স্কোয়ার, ওকে, বাই নিচে হয়ে যাবে ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ার কত আমাদের 1, 1-এর স্কোয়ার প্লাস মাইনাস 1/√2 তার স্কোয়ার, এরও ক্লিয়ার, ইন্টু, আর বাইরে আমার এখানে পড়ে থাকবে 1 প্লাস, দেখো ট্যান স্কোয়ার 1-এর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মানে 1/√2 তার হোল স্কোয়ার, বাই নিচে হয়ে যাবে কোসেক থিটা কত আমাদের, কোসেক কত আমাদের √2 মাইনাস 1, কস থিটা মানে 1 ইন্টু 1 প্লাস কস থিটা কত, কস থিটার মান কত হয়ে যাবে আমাদের 1/√2। এটুকু আশা করি সবার ক্লিয়ার। এবার দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, রুটের মধ্যে দেখো √2 এর স্কোয়ার মানে কি 2 আসবে বাইরে প্লাস 2 আসবে বাইরে, উপরে কত হয়ে যাবে আমাদের 4, আর নিচে আমাদের কী হয়ে যাচ্ছে, নিচে আমাদের হয়ে যাবে তোমাদের, দেখো 1-এর স্কোয়ার মানে কি 1, 1-এর থেকে 1/√2 এর স্কোয়ার মানে কি হাফ হয়ে যাবে এটা, তাহলে 1-এর থেকে হাফ চলে গেলে নিচে কী পড়ে থাকবে, আমার হাফই তো পড়ে থাকবে ইন্টু, আর এদিকে 1 + 1 অর্থাৎ এখানে পড়ে থাকবে আমার 2 গুণ 1/√2 এর স্কোয়ার কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে হাফ হয়ে গেল, নিচে পড়ে থাকবে আমার, দেখো এটা 1 +
1/√2। দেখো নিচে হয়ে যাবে আমাদের এখানে √2 - 1 থাকছে, আর এখান থেকে হয়ে যাবে আমাদের, দেখো এটাকে যদি লসাগু নিই তাহলে দেখো √2 + 1 বাই নিচে কী হয়ে যাবে √2 হয়ে যাচ্ছে। এইটুকু ক্লিয়ার। এবার এখান থেকে যদি আমরা দেখি 2 উপরে গেলে কী হয়ে যাবে, পাল্টিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ রুটের মধ্যে 8। তাহলে রুটের মধ্যে 8 মানে বাইরে আসলে 2√2 ইন্টু, লিখতে লিখতে তো শুধু আমেরিকা চলে যাচ্ছে, ইন্টু 2 2 কেটে গেল। এখান থেকে দেখো তুমি এখানে এই যে টার্মটা এখানে লেখা আছে যে √2 - 1 ইন্টু √2 + 1, নিচে কি আছে 2 মানে √2 আছে। তাহলে এখান থেকে দেখো a - b একবার, a + b একবার, তাহলে এটাকে আমরা কী বলতে পারি, a² - b²। a² মানে √2 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার মানে √2 এর স্কোয়ার মানে 2, 2 এর থেকে 1 চলে গেলে 1, অর্থাৎ আলটিমেটলি পড়ে থাকলে কত, আমার 1 পড়ে থাকলো। এইখানে আমার 1 পড়ে থাকছে, এই জায়গাটুকুর ভ্যালু কত হয়ে গেলো, 1 হয়ে গেল, আর নিচে এইটুকু আমার √2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে উপরে তো আমার 1 আছে, 1 বাই নিচে 1/√2, এইটুকু ক্লিয়ার। তাহলে এখান থেকে পড়ে থাকে আমার 2√2 ইন্টু √2 পাল্টে কি উপরে যাবে, √2 হয়ে গেল। তাহলে এইটুকু আমার হয়ে যাচ্ছে 4, বোঝা গেল, 4 হয়ে যাবে, 2 আর দুটো √2 থেকে একটা বাইরে আসবে, 2 2 4 হয়ে গেল। এবার তোমার দেখতে হবে অপশানে বসে কোনটার মান আমার 4 আসছে। কট থিটার মান কত আমাদের 1, তাহলে 1 এর স্কোয়ার তো 1ই হবে, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে না। sin² থিটা প্লাস cos² থিটা, sin² মানে 1/√2, তার স্কোয়ার মানে কত হবে, হাফ হয়ে যাবে, তো হাফ ইন্টু হাফ, তাহলে হাফ তোমার 1/4 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। cosec² থিটা ইন্টু sec² থিটা, cosec² মান কত আমাদের √2, তার স্কোয়ার আর √2 তার হোল স্কোয়ার। দেখো √2 মানে কত আমাদের 2 বাইরে আসবে, ইন্টু এখান থেকেও 2 আসবে, 2 2 4, একদম সোজা এটাই আমাদের অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেল। এছাড়াও এর বেসিক নিয়ম দিয়েও করা যায়। তো দেখো আমি বেশিরভাগ সময় তোমাদের বেসিক নিয়ম দিয়ে দেখাই, আজকে তোমাদের একটা শর্টকাটে দেখালাম। এছাড়াও আরেকটা নিয়ম আছে যেটা তোমরা করতে পারো, আমি সেই নিয়মটা জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি, 1 সেকেন্ড একটু ডুপ্লিকেট করে নিই এটা। ওকে, আচ্ছা এবার একটু মুছতে হবে জাস্ট। আমরা এটা তোমাদের যে সমকোণী ত্রিভুজ না সেখান থেকেও করতে পারি, আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে করবে। সিম্পল ধরে নেবে 3 4 5 একটা আমাদের তোমাদের ট্রিপলেট আছে, 3 4 5 ট্রিপলেট, তো জাস্ট এটা বসিয়ে দেবে। সেক মানে কি, সেক মানে আমরা কি জানি, সেক কার উল্টো, কসের উল্টো, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। কোসেক আছে, কোসেক কার উল্টো, সাইনের, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। আবার দেখো ট্যান মানে কি ভূমি বাই লম্ব হয়ে যাবে, এইভাবে করবে। দেখো বুঝিয়ে দিচ্ছি আমি, সেক প্রথমে আছে না সেক স্কোয়ার, রুটের মধ্যে সেক স্কোয়ার, রুটের মধ্যে সেক মানে কি আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5, 5/4, তাহলে 5/4 তার হোল স্কোয়ার, প্লাস কসেক স্কোয়ার, কসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5, সরি এটা পুরোটার মধ্যেই তো আসবে, 5/3 তার হোল স্কোয়ার। এইভাবে প্রত্যেকটার মান বসাবে, মান বসায় ক্যালকুলেশন করবে, দেখবে একটা মান তোমাদের আসবে এখানে, ঠিক আছে, একটা মান আসবে, এবার সেটাও তোমরা এখানে বসাবে, আবার এই হিসাব মতো করবে, করে যে মানটা আসবে দেখবে এর সাথে মিলে যাবে, তাহলে যেটার সাথে আসবে সেটাই হবে রাইট অ্যান্সার, বোঝা গেল। এটাতে একটু বেশি ক্যালকুলেশন হয়ে যায়, সেই জন্য এটা আমি করাই না জেনারেলি। 18 দাগের কোশ্চেন বলেছে যে দ্বিঘাত সমীকরণের মূল এটা এবং এটা, এর মধ্যে কোনটা, মানে অ্যাকচুয়ালি এই দুটো মূল দিয়ে তোমাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। দ্বিঘাত সমীকরণ আমরা কীভাবে তৈরি করি, দ্বিঘাত সমীকরণ কীভাবে তৈরি হয় জানো তো, অনেকবার বলেছি আমি তোমাদেরকে, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটা তো একটা দ্বিঘাত সমীকরণের তোমার স্ট্রাকচার, তাহলে সমান সমান 0। দেখো তার মানে কি আলফা আর বিটা কি, এখানে দুটো যে আমার মূল আছে সেই দুটো, তাদের একবার যোগ করতে হবে, একবার গুণ করতে হবে, তাহলে একে যোগ করে নিই, 2/3 মাইনাস 2/3 আর প্লাস মাইনাস 3/2, তাহলে এখান থেকে হবে মাইনাস 2/3 মাইনাস 3/2, তাহলে এখান থেকে যদি আমরা এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে, লসাগু হয়ে যাবে এখান থেকে 6,
ছয় মানে এখানে হচ্ছে 4 -4 -9 অর্থাৎ -13/6 যোগ করলে কত হচ্ছে 13/6। আর যদি এদেরকে গুণ করি -2/3 ইন্টু -3/2, এদেরকে যদি আমরা গুণ করি তাহলে পড়ে থাকবে 3 3 কাটবে, 2 2 কাটবে, মাইনাস মাইনাসে +1, জাস্ট 1 পড়ে থাকে। এটা ধরে নিয়ে এখানে বসিয়ে দাও। x² -13/6 x + 1 = 0। তাহলে x² মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 13/6x + 6 = 0। ভগ্নাংশ আমরা রাখবো না এখানে, কারণ ভগ্নাংশ কোনোটাতেই নেই, জাস্ট সবগুলোকে 6 দিয়ে গুণ করো। তাহলে এটা হয়ে যাবে 6x², এটাকে 6 দিয়ে গুণ করলে 6 6 কেটে যাবে, প্লাস 13x, সরি এখানে তো 1 হবে, আচ্ছা, প্লাস এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 6 × 6 = 0কে 6 দিয়ে গুণ করলে 0। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 6x² + 13x + 6, অপশান বি। দেখো এর আগে আমি তোমাদেরকে বলেছি এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন কাছেরটা গুণ আর দূরেরটা গুণ করে সমান করতে হয়। তাহলে x² সমান কী হয়ে যাবে? 3.2 ইন্টু 16.2। তাহলে এবার এদের দুজনকে গুণ করে রুটের মধ্যে আনবে। দেখো গুণ করার কোনো দরকার নেই, এগুলোকে শর্টকাটেই করা যায়। x² সমান কী হয়ে যাবে? দেখো 32.2, একে আমি ডবল করে দেবো, সরি 3.2, একে আমি ডবল করবো, তাহলে কত হবে? 6.4 হয়ে যাবে। এর ডবল করে দেবো 6.4 হয়ে যায়, যেহেতু এর ডবল করেছি তাহলে একে হাফ করে দেবো, হাফ করলে কত হয়ে যাবে আমার? 8.1। এবার তো করতে পারবে। তাহলে x এর মান কত হয়ে যাবে আমার? রুটের মধ্যে 6.4 ইন্টু 8.1। তাহলে এখান থেকে x এর মান কত হয়ে যাচ্ছে আমার? দেখো বাইরে আসবে, এখান থেকে আসবে 8 আর এখান থেকে আসবে 9, 8 9 72, 7.2 আসবে। আর যারা ডাইরেক্ট এখান থেকে বুঝতে পারবে তাদের জন্য রুটের মধ্যে 6.4 ইন্টু 8.1, এটা আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রুটের মধ্যে 64/10 ইন্টু 81/10 সমান রুটের মধ্যে 8 × 8/10 ইন্টু 9 × 9/10 সমান রুটের মধ্যে, সরি এবার আর রুটের মধ্যে আসবে না, এবার বাইরে আসবে। দুটো 8-এর থেকে একটা 8 বাইরে আসবে 8 ইন্টু দুটো 9-এর থেকে একটা 9 বাইরে আসবে 9, বাই নিচে দুটো 10-এর থেকে একটা 10 বাইরে আসবে, তাহলে 8 9 72/10 কত হয়ে যাবে? 7.2। আই থিঙ্ক এবার ক্লিয়ার। ওকে, নেক্সট। একটা চতুর্ভুজ ABCDতে কোণ A 86 ডিগ্রি, কোণ B 72 ডিগ্রি, সি এবং ডি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে DOC এর মান কত? এই অঙ্কটা কিন্তু এবারের NTPCতে বহুবার এসেছে, বহু শিফটে শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে দিয়ে কিন্তু বহুবার এসেছে। সুতরাং তোমরা ভালো করে কিন্তু গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার আর NTPCর প্রিভিয়াস ইয়ার এইগুলো প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে, তোমরা আমি কনফার্ম বলছি তোমাদের অঙ্ক বাঁধবে না, যদি তোমরা ভালো করে ইমানদারি সে প্র্যাকটিস করে যাও। তো যাই হোক, চতুর্ভুজ আঁকতে হবে একটা, আমি যেরকম খুশি সেরকম আঁকতে পারি, এটা আমার চতুর্ভুজ। ওকে, এই যে একটা চতুর্ভুজ, নাম দিয়েছি কি কি? A B C D। বলেছে এ কোণ, এই কোণটা কত বলা আছে আমার? 86 ডিগ্রি। আর বি কোণ 72 ডিগ্রি। এই যে বি কোণ, এটা কত? 72 ডিগ্রি। এবার বলেছে কোণ সি এর সমদ্বিখণ্ডক আর কোণ ডি এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, এদের দুজনের কোণ সমদ্বিখণ্ডক, মানে একে এই যে একটা কোণ সমদ্বিখণ্ডক আর এর কোণ সমদ্বিখণ্ডক, এই যে কোন বিন্দুতে মিশেছে? ডি ও বিন্দুতে মিশেছে। আমার কাছে জানতে চাইছে সি ও ডি এর মাপ কত। এই যে সি ও ডি, এই কোণটা কত হয়ে যাবে? যারা ত্রিকোণমিতি না, যারা জিওমেট্রি ফলো করেছিল NTPCর আমি যে ক্লাসটা করিয়েছিলাম, দুটো ক্লাস ছিল, সেই ক্লাসগুলো যারা ভালো করে করেছো তাদের কাছে এটা একদম জলের মতো অঙ্ক। আমি তোমাদের সেখানে থিওরি কি বুঝিয়েছিলাম, যে যখন একটা চতুর্ভুজের দুটো কোণ দেওয়া থাকবে, পাশাপাশি যখন দুটো কোণ দেওয়া থাকবে এবং অপর দুটি কোণের কোণ সমদ্বিখণ্ডক যখন একটা বিন্দুতে মেলে, তখন তার ছোট কোণ যেটা বা যেটা অন্তঃকোণ সেটা কী হয়ে যায়? এখান থেকে আমি লিখে দিচ্ছি কোণ DOC সমান কী হয়ে যাবে? কোণ A প্লাস কোণ B বাই 2। ওকে, কোণ A এবং কোণ B এই দুজনের যে যোগফল তাদের হাফ হয়ে যাবে। ওকে, এদের দুজনের যোগফলের কী হয়ে যাবে? হাফ হয়ে যাবে এই কোণটার মান। তাহলে কত হয়ে যাচ্ছে? কোণ A কত আমাদের? 86 প্লাস 72 বাই 2, 6 2 8, 8 7 15। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 7 2 14, 4 হাতে 1 18, 9 2 18। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার
79 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পাইপ পি 18 ঘন্টায় একটা ট্যাঙ্কের এত অংশ ভর্তি করতে পারে, আর পাইপ কিউ 12 ঘন্টায় সেই ট্যাঙ্কের এত অংশ ভর্তি করতে পারে। তাহলে এই লাইন দুটো আগে ভালো করে বোঝো। বলেছে একটা পাইপ আছে, সে 18 ঘন্টায় একটা ট্যাঙ্কের 4 ভাগের 3 ভাগ ভরে দেয়, আর পাইপ কিউ 12 ঘন্টায় সেই ট্যাঙ্কের 5 ভাগের 3 ভাগ ভরে দেয়। পি এবং কিউ একসাথে 4 ঘন্টা খোলা ছিল, তারপর দুটিই বন্ধ করে দেওয়া হয়। এরপর শুধু পাইপ আর খোলা হয়, সে 5.5 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে দেয়। পি কিউ এবং আর একত্রে খালি ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কগুলো আমরা মানে এই ধরনের অঙ্ক অনেকগুলো স্টেপের থাকে এবং 1 বাই 1 করে যাবে তোমরা, তাহলে ভুল হবেই না, আর এক্সপেক্ট ধরার কোনো দরকার নেই। এই দুটো লাইন আগে আমরা বের করে নিই যে 18 ঘন্টায় ভরছে 4 ভাগের 3 ভাগ, মানে একটা ট্যাঙ্কের টোটাল 4 অংশ জল ধরে, তার 3 অংশ ভরতে সময় লেগেছে তার 18 ঘন্টা, মানে 3 ভরছে 18 ঘন্টায়, তাহলে 4 অংশ ভরতে কত সময় লাগবে? যেহেতু 6 গুণ, তাহলে এখানেও 6 গুণ হবে, 24 ঘন্টা সময় লাগবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি এর যে টাইম লাগে ট্যাঙ্কটা ভরতে সেটা কত? 24 ঘন্টা সময় লাগে। বোঝা গেছে? এবার আসি কিউর ব্যাপারে। কিউর ক্ষেত্রে বলেছিল যে 12 ঘন্টায় ভরছে 3 অংশ, মানে টোটাল 5 অংশ, 5 অংশের মধ্যে 3 অংশ ভরছে 12 ঘন্টায়, তাহলে 5 অংশ ভরতে সময় লাগবে, যেহেতু 4 গুণ তাহলে এখানেও 4 গুণ করা, অর্থাৎ 20 ঘন্টা সময় লাগবে। তাহলে এখান থেকে বলতে পারি পি এর সময় পি এর পরে কি আছে? কিউ আছে। কিউর সময় লাগছে 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কের একটা ক্যাপাসিটি থাকে, সেটা সর্বদা আমি তোমাদের বলেছি লসাগু নেবে, লসাগু হয়ে যাবে 120, 5 24 120। তাহলে পি এর এফিসিয়েন্সি কত করে? 5 করে, প্রতিদিন সে 5 ইউনিট কাজ করতে পারে, বা প্রতিদিন সে 5 লিটার জল, অ্যাকচুয়ালি এখানে ঘন্টা আছে তো, মানে প্রতি ঘন্টা সে 5 লিটার করে জল ঢালতে পারে। আর কিউ এর ক্যাপাসিটি কত? এখান থেকে ভাগ করলে আমাদের কত হবে? 6, প্রতি ঘন্টায় সে 6 লিটার করে জল ঢালে। এইটুকু ক্লিয়ার? এবার কি বলেছে এখান থেকে যে এদের দুজনে 4 ঘন্টা খোলা ছিল, দুজনে কতটা ভরছে? আমার 11 ইউনিট, তাহলে 11 ইউনিট করে জল ধরছে, কতটা? 4 ঘন্টা ধরে ভরছে তারা, তাহলে টোটাল জল ধরেছে কতটা? 44 ইউনিট জল ওরা ভরে ফেলেছে। 120 ইউনিট টোটাল জল ভরতে হবে, সেখান থেকে 44 ইউনিট ওরা ভরেছে। এবার বলছে পাইপ পি শুধু খোলা হলো এবং 5.5 ঘন্টায় এই ট্যাঙ্কটা খালি করে দিয়েছে। মানে দেখো, পাইপ যে আর পাইপটা আছে তার এই 44 ইউনিট জল খালি করতে 5.5 ঘন্টা সময় লেগেছে, তাহলে 1 ঘন্টায় কতটা খালি করে? সেটাই তো তার ক্যাপাসিটি। তাহলে 44কে আমি ভাগ দেবো কত? 5.5 দিয়ে, 5.5 ইন্টু 10, 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 5 দিয়ে কাটলে 2। তাহলে আর এর যে ক্যাপাসিটি সেটা কত হয়ে গেল আমার? প্রতি ঘন্টায় 8 ইউনিট করে জল সে খালি করে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার বলেছে পি কিউ আর একসঙ্গে চালু করলে খালি ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে? পি চালু করছি, কিউ চালু করছি, দুজনে যেহেতু ভর্তি ট্যাঙ্ক তাই আমি তোমাদের প্লাস প্লাস দিয়েছি, মানে দুজনেই আমাদের ট্যাঙ্ক ভরে, ঠিক আছে। আর এই যে আর যে আছে ও ট্যাঙ্ক খালি করে দেয়, ঠিক আছে, সেজন্য মাইনাস দিলাম। তাহলে পি এর ক্যাপাসিটি 5 ইউনিট জল ঢালবে, আর এর ক্যাপাসিটি 6 ইউনিট জল ঢালবে, কিউ এর ক্যাপাসিটি 6, সে 6 ইউনিট জল ঢালবে, আর এর ক্যাপাসিটি ও 8 ইউনিট করে জল কী করবে? খালি করে বের করে দেবে। তাহলে আলটিমেটলি আমার ট্যাঙ্কের ভিতরে প্রতি ঘন্টায় জল থাকছে কতটা করে? 5 আর 6 11 থেকে 8 চলে গেলে 3 ইউনিট, 3 ইউনিট করে জল প্রতি ঘন্টায় আমার ট্যাঙ্কের মধ্যে জমতে শুরু করেছে। ওকে, তাহলে আমার ভরতে হবে 120 ইউনিট জল, প্রতি ঘন্টায় ভরছি আমি 3 ইউনিট করে, তাহলে আমার সময় লাগবে কতটা? 40 ঘন্টা। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? 22 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বয়সের 3 গুণের থেকে 6 বছর বেশি। 2 বছর পর পিতার বয়সের 2 গুণ পুত্রের বয়সের 5 গুণের থেকে 7 বছর কম হবে। পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? ওকে, পিতা আর পুত্রের বয়সের যোগফল, পিতা এক্স, পুত্র ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? পুত্রের বর্তমান বয়সের যোগফলের 3 গুণের থেকেও 6 বছর বেশি, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হয়ে যাবে? মানে 3 গুণ কত হবে? 3y প্লাস 6। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণটা বের করি তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 2y সমান 6 হয়ে যাবে, 3y এ পাশে আসলে কী হবে? বিয়োগ হয়ে যাবে। এবার দেখো দ্বিতীয় কি বলেছে যে 2 বছর পর পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের থেকে 7 বছর কম, মানে পুত্রের বয়সের 5 গুণের থেকে যদি আমি 7 বছর কম করি তাহলে সেটা পিতার 2 বছরের মানে পিতার বয়সের দ্বিগুণের থেকে 7 বছর কম হবে। আগে পুত্রের বয়সের 5 গুণ করো,
2 বছর পর বলেছে, তার মানে কি y+2, পুত্রের বয়স কত ধরেছিলাম, y ধরেছিলাম, তাহলে তো 2 বছর পরে কি 2 বছর তো বাড়বে, তাহলে y+2, 5 গুণ করতে বলেছে, 5 গুণ করলাম। এখান থেকে দেখো পিতার যে বয়স x+2, কারণ এরও তো 2 বছর বাড়বে, এর দ্বিগুণ যদি আমি মাইনাস করি তাহলে আমার কত হবে, 7 হবে, সেটাই বলেছে। তাহলে এখান থেকে সলভ করলে 5y + 10 - 2x - 4 = 7। তাহলে এখান থেকে আমার পড়ে যাবে 5y - 2x, আর 10 4 থেকে 7, 4 চলে গেলে 6, 6 পাশে গেলে মাইনাস, সমান সমান কত হয়ে যাবে, 1 হয়ে যাচ্ছে। এটুকু ক্লিয়ার? 5y - 2x সমান সমান কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে কাটাকাটি করতে হবে। দেখো 2x এখানে মাইনাস আছে, এখানে দেখো x প্লাসে আছে, তাহলে এর সাথে তুমি 2 গুণ করে দাও। এর সাথে যখন আমি 2 গুণ করবো তাহলে কী হয়ে যাবে, 2x + 4y = 12 হয়ে গেল। আর এখানে আমার কি আছে, 5y - 2x = 1, তাহলে দুটোকে যোগ করো। এখানে লিখে দাও 2x + 4y = 12। ওকে, আচ্ছা এটা তো মাইনাস মাইনাস মাইনাস। ওকে, দেখো +2x - 2x এটা কেটে যায়, তাহলে 5টে ওয়াই থেকে 4টে ওয়াই চলে গেলে ওয়াই একা পড়ে থাকবে, আর 12 আর 1 13, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে গেল, আমার 13 হয়ে গেছে। ওয়াইয়ের মান কত হয়ে গেল, 13 হয়ে গেল। তাহলে এটা এখানে বসিয়ে দাও, যে কোনো এক জায়গায় বসালেই হয়ে যাবে যে x - 2y = কত ছিল, 6 ছিল। তাহলে x = কী হয়ে যাবে, দেখো 6 আছে আর 13 তো এর সাথে কী হবে, যোগ হচ্ছে, গুণ হবে। 13 দুগুণে 26, মাইনাস ছিল বসে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে x = 32 বছর। আমার কাছে জানতে চেয়েছে যে এদের বয়সের পার্থক্য কত। এখানে বয়সের পার্থক্য কত দেখতে পাচ্ছ তুমি, 19 বছর। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ওকে, 23 দাগের কোশ্চেন। একটা বড় ট্যাঙ্কার পাইপ এ এবং বি যথাক্রমে এত মিনিট এবং এত মিনিটে ভর্তি করতে পারে। যদি মোট সময়ের শুধুমাত্র অর্ধেক সময় পাইপ বি খোলা থাকে এবং বাকি সময় এ বি উভয়ই খোলা থাকে, তাহলে খালি ট্যাঙ্কার ভর্তি হতে কত সময় লাগবে। ওকে, এ আর বি দুটো পাইপ আছে, একজন 60 মিনিটে ভরে, একজন 30 মিনিটে ভরে। টোটাল ক্যাপাসিটি আমার 60 ইউনিট। তাহলে এর সময় লাগবে 1 ঘন্টা, আর এর সময় লাগবে, মানে এ জল ভরে 1 ইউনিট করে আর বি জল ভরে 2 ইউনিট করে। এইটুকু ক্লিয়ার তোমার? এবার বলেছে মোট সময়ের অর্ধেক সময় শুধুমাত্র পাইপ বি খোলা থাকবে। আমি যদি টোটাল সময় যদি টি ধরি, তাহলে অর্ধেক সময় সমান সমান কী হয়ে যাবে, t/2 হয়ে যাবে। তাহলে অর্ধেক সময় শুধুমাত্র কে জল ভরবে, বি জল ভরবে। কে জল ভরবে, বি জল ভরবে। তাহলে কি t/2, এই যে টোটাল টাইমের অর্ধেক সময় জল ভরছে কি আমার বি। ওকে, আর বাকি যে অর্ধেক কতটা থাকবে, আবার তো সেই t/2ই থাকবে, কারণ অর্ধেক অর্ধেক হচ্ছে। এখন জল ভরবে এ প্লাস বি। তাহলে এরা দুজন এই সময়টুকু জল ভরলে আবার টোটাল ট্যাঙ্ক ভরে যাচ্ছে কতটা, 60 ইউনিট। এখানে মান বসো, টি এর মান প্রথমে কত আমার, টি নয়, বি এর মান কত, বি এর ক্যাপাসিটি কত, 2 করে করে। তাহলে আমি বলতে পারি যে দেখো টিবি তার মানে কী হয়ে যাবে, 2t/2 প্লাস এ প্লাস বি মানে 3, 3t/2 = 60। এবং এখান থেকে যদি লসাগু নিই তাহলে উপরে 2t আর নিচে 3t থেকে যাবে, মানে উপরে 2t আর 3t টোটাল 5t বাই নিচে 2 = 60। তাহলে 5t = হয়ে যাচ্ছে 120, আর টি এর মান হয়ে যাচ্ছে আমার 24। অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 24 দাগের কোশ্চেন। সুমনের বর্তমান বয়স ভেঙ্কটের বয়সের দ্বিগুণ। 12 বছর পরে ভেঙ্কটের বয়স হবে 21 বছর। দেখো 12 বছর পরে ভেঙ্কটের বয়স কত হবে, 21 বছর। তাহলে 12 বছর আগে মানে বর্তমানে বয়স কত হচ্ছে ওর, 9 বছর হচ্ছে। বর্তমানে ভেঙ্কটের বয়স কত, 9 বছর। এবার বলেছে সুমনের বয়স ভেঙ্কটের বয়সের দ্বিগুণ, মানে সুমনের বয়স কত হবে, ভেঙ্কটের বয়সের দ্বিগুণ হবে, মানে 9-এর ডবল কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। এটা হচ্ছে সুমনের বয়স। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, একটা তোমার বীজগণিতের অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের। আচ্ছা দেখো বলেছে একটা, আচ্ছা এটা সমান সমান 0 হলে এর মান কত হবে। আচ্ছা এখান থেকে ছোট্ট একটা কনসেপ্ট তোমরা মনে রাখবে। যদি মনে করো এরকম আছে x/y/z সমান সমান, এটাকে আমরা কীরকম লিখতে পারি, x/z - y/z, আলাদা আলাদাভাবে বিয়োগ করতে পারি। কেন করবো দেখো,
দুজনের লসাগু কত হয়ে যাবে জেড হয়ে যাবে, তাহলে জেডকে জেড দিয়ে ভাগ দিলে 1 অর্থাৎ এক্স মাইনাস জেডকে জেড দিয়ে ভাগ দিলে 1 অর্থাৎ ওয়াইকে ওয়াই। দেখো সেই আগের লাইনে ফিরে এসছে, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কীরকম লিখব, সেম কনসেপ্ট কাজে লাগাও। 15x/x মাইনাস 9/x প্লাস 15y/y মাইনাস 9/y প্লাস 15z/z মাইনাস 9/z সমান সমান 0। এটুকু ক্লিয়ার? এক্স এক্স আমরা কাটতে পারি, ওয়াই ওয়াই কাটতে পারি, জেড জেডও কাটতে পারি। এখান থেকে আমার কী পড়ে আছে দেখো, সবগুলো থেকে যদি আমি 15 কমন নিয়ে নিই, সরি 15 আমি কমন নেব, দেখো 15 আর 15 30 আর 15 45, 45 মাইনাস 9/x মাইনাস 9/y মাইনাস 9/z সমান সমান কী হয়ে যাবে 0। এখান থেকে 45 মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কী পড়ে থাকবে 9/x প্লাস 9/y প্লাস 9/z সমান সমান 0। এখান থেকে 45 সমান সমান লিখতে পারি 9/x প্লাস 9/y প্লাস 9/z। কেন লিখবো দেখো, পুরোটা কী আছে আমার এই পাশে মাইনাস আছে, তাহলে গোটাটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে সোজা করে লিখছি, দেখো 9/x প্লাস 9/y প্লাস 9/z সমান সমান কী লেখা আছে 45। তাহলে দেখো এখান থেকে আমরা আবার 9 কমন নিতে পারি, তাহলে উপর থেকে যদি 9 কমন নিই তাহলে কী পড়ে থাকবে আমার 1/x প্লাস 1/y প্লাস 1/z পড়ে থাকবে সমান সমান 45। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান এই 9টা কি ওপাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ 5 হয়ে গেল, 5 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের টোটাল 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো বা কেমন লেগেছে ভিডিও তার ফিডব্যাক একটা তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, ওকে? আর টোটাল যে পিডিএফ ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও এবং সেখান থেকে ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর যারা এখনও এনটিপিসির যে ক্লাস চলছিল সেগুলো দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।